আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার দু হাতে সেটি লুকিয়ে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে গরম সংবর্ধনায়। সে চাপে আমার হাতের ৫ আঙুল তার ২ থাবার ভিতর তখনই লুকোচুরি খেলছে। কারণ তিনি অনেক শক্তিশালী, তিনি পাঞ্জাবি অনেক লম্বা আমাদের চেয়ে। খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় বসালেন। টাঙা মানে হচ্ছে ঘোড়ার গাড়ি। আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না আমি বাঙালি, তিনি পাঠান, তবে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা। লৌকিকতা মানে মানুষ দেখানো। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। এখন মনে হচ্ছে যে পাঠানরা আমাকে যে অভ্যর্থনা দিয়েছিল আন্তরিকতার সাথে, এবং দ্যাট ওয়াজ রিয়াল। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। সে অতিথি যদি বিদেশী হয় তাহলে তো আর কথাই নেই। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়ামুস সাফর নিমফুস সাফর। এটার মানে হচ্ছে যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ হয়ে যায়। তো পূর্ব বাংলায়ও এই প্রবাদ প্রচলিত আছে। সেখানে বলা হয় উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান। আমাদের বাংলাদেশের এই সাইডে এটা বলা হয় কথাটা। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা ৭ দিন পেরিয়ে গেল। ৮ দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে এবং বাসকে হচ্ছে বলে দিল যে তার জানমাল মানে যাতে এটা দেখে শুনে যায় আরকি। তো হাওড়া স্টেশনে নেমে যখন মনে হয়েছিল যে তিনি একা, এখন মনে হচ্ছে তিনি ভয়ংকর একা। এখন আজকের দিনে আসলে যেভাবে কাবুল তুমি চলে যেতে পারবা, ধরলাম প্লেনে করে চলে যেতে পারবা। বাংলাদেশ থেকে ডিরেক্ট আফগানিস্তানের ফ্লাইট নাই, কিন্তু স্টপ ওভার নিয়ে ফ্লাইট আছে আরকি। ধরো তুমি বাংলাদেশ থেকে ফার্স্টে অন্য একটা দেশে নেবে, তারপর ওখান থেকে হয়তো ওয়েট টাইমটা দেখতে হবে ১ ঘন্টা ২ ঘন্টা ৪ ঘন্টা হতে পারে। তারপর ওখান থেকে ডিরেক্ট ফ্লাইট করে তুমি আফগানিস্তান যাবা। কিন্তু তখন তো বিষয়টা এমন ছিল না। তখন যাওয়ার বিষয়টা ছিল অনেক বেশি জটিল। আচ্ছা, হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা। এখন মনে হলো আমি ভয়ংকর একা। ভয়ংকর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানই বলুন, এসব জায়গার মানুষ আপন, আপন প্রাণ নিয়েই ব্যস্ত। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ। আর ৫ টা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এইভাবে ২-৪ টে পুলিশ ২-১ দিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। মানে অকুস্থলে মানে ঘটনাস্থলে, মানে মজা করে বলছে আরকি যে আফগানিস্তানে কিন্তু অবস্থা ভালো না। সেখানেও হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি। শিখ হচ্ছে একটা ধর্ম, যেই ধর্মের অনুসারী আমরা মূলত পাঞ্জাবরাই হচ্ছে শিখ ধর্মের অনুসারী সবচেয়ে বেশি। সো আমি ছবি দেখাতে পারলে ভালো হতো। আমার একটা ভারতে যে আমার তার সাথে খুব ভালো পরিচয় হয়েছিল। ২-৩ দিন ছিলাম ওর বাসাতে। সো ও শিখ ছিল আরকি। এবং দুজনের সাথে আমার পরিচয়। কাছাকাছি ড্রাইভারের কাঁচা পাকা দীর্ঘ দাড়িও পরে জানতে পারলাম ড্রাইভার হচ্ছেন রাত টানা। বাদিকে আফগান সরকারের এক কর্মচারী পেশাওয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। তখন তিনি ফরাসির যে ৬ টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। আচ্ছা, এখানে মোট কথা যেই মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফিসার বেতারের জিনিসপত্র ছাড়াতে যাচ্ছেন, তিনি হচ্ছেন তোমার মানে নিজের পাণ্ডিত্য জাহির করতে চায়। কখনো ইংরেজি বলার মধ্য দিয়ে, আর যদি তুমি কোনো ক্রমে তার ইংরেজি না বোঝো তাহলে সে ফার্সি বলা স্টার্ট করে দেয়। তোমরা কেউ এমন দেখেছো কিনা কখনো? যে অনেকে দেখা যায় যে দেখবা ঝগড়া শুরু করছে। সো আমরা এজন্যই ওদের এই বিষয়গুলোকে, ওদের কালচারকে, ওদের ভাষাকে, এটাকে আমরা মনে করি এটা ঐশ্বরিক কোনো কিছু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি ৫ মিনিটের একটা ব্রেক দিব, মানে ফার্সিতে চলে যান এমন আরকি। আচ্ছা, তো বাসের পেটে এক পাল কাবুলি ব্যবসায়ী, মানে বাসের ভেতরে অনেকগুলো কাবুলের ব্যবসায়ী পেশাওয়ার থেকে তারা সিগারেট, গ্রামোফোন এগুলো আসলে এখন তো আর ব্যবহার হয় না। গ্রামোফোন এগুলো আগেকার দিনে মানুষ ব্যবহার করতো আরকি। ধরো যখন এই আজকের দিনের মতো তো এত মানে স্মার্টফোনে গান তো মানুষ আগে কেমনে শুনতো। রেকর্ড, পেলেট, বাসন, ঝাড়, লণ্ঠন, মানে যত রকম জিনিস আছে, ফুটবল, বিজলিবাতির সাজ সরঞ্জাম, মানে বিজলিবাতি বলতে ধরো বলতে পারো এখনকার দিনে ইলেকট্রিক লাইট, কেতাব, পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস তারা কিনে নিয়ে যাচ্ছে। দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। বাদবাকি প্রায় সবকিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে। আচ্ছা, এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না। কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। যেমন ধরো এখন তুমি যদি ধরো আমাদের বাংলাদেশের যেকোনো একটা ধরো একটা টেকনোলজি মার্কেট দেখলেই বুঝবা যে আলটিমেটলি সবই হচ্ছে চায়নাতেই বানানো হয় আরকি। এটা শুধু বাংলাদেশ বলে না, সারা পৃথিবীতেই কম বেশি চাইনিজ জিনিসই। চাইনিজ জিনিস মানে তো খারাপ না। চাইনিজ তো ভালো মন্দ সকল রকমের জিনিসই আছে। আচ্ছা, সেসব পরের কথা। পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ ১০.৫ মাইল সমতল ভূমি। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরি সংকট। তারপর খাইবার পাস। পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ। জমরুদ দুর্গটা কি? এটা হচ্ছে একটা জায়গার নাম। পেশাওয়ারের একটা জায়গার নাম। জমরুদ দুর্গ হচ্ছে একটা জায়গার নাম। যদি বর্তমানের কথা বলি, পেশাওয়ার এটা পাকিস্তানের একটা ঐতিহাসিক শহর এবং ওই সময়টা আসলে অবিভক্ত ভারতের সীমান্ত এলাকা ছিল বলতে পারো। তো কলকাতা থেকে ট্রেনে চড়ে ওই পেশাওয়ার থেকে তুমি মূলত ওই জমরুদ দুর্গের দিকে যাবা। এটা পেশাওয়ার শহর থেকে ১০.৫ মাইল দূরে অবস্থিত একটা ঐতিহাসিক একটা দুর্গ। তো এরকম আরকি। তো ওই জায়গাটাতে আবার দেখাইতে হয় তোমার ধরো পাসপোর্ট দেখাইতে হয় আরকি। এটা কিন্তু শুধু এই জায়গাতে না। এটা যেমন আমি অনেক জায়গাতেই দেখেছি যে যেমন আমি গত বেশ ৫-৬ মাস আগে ৭-৮ মাস আগে আমি হিরণময় ভাই, শাহিদিন আমরা গিয়েছিলাম হচ্ছে নেপালে। তো নেপালে আমরা বুস্তান নামে একটা জায়গায় গিয়েছিলাম ঠিক চাইনিজ বর্ডারের পাশে। তো ওইখানে যাওয়ার আগে তোমাকে পাসপোর্ট আবার দিতে হয়। এটা ভারতেও আমি এরকম কিছু জায়গা দেখেছি যেগুলোতে যাওয়ার আগে, যেমন ধরো সিকিম যাওয়ার আগে, যদি আমি সিকিম যাই নাই, আমি হিমাচল প্রদেশে গিয়েছিলাম, সিমলা, মানালি ওইসব জায়গাতে। সো সিকিম যাওয়ার আগে পাসপোর্টটা দিতে হয়, যেটা আমি শুনেছি। এনিওয়ে, দুদিকে ১০০০ ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়। মানে ন্যাড়া পাহাড় বলতে বোঝাচ্ছে যে পাহাড়ে তোমার কোনো ইয়ে নাই। কি বলে যে পাহাড়ে হচ্ছে তোমার কোনো ওরকম ভাবে কিছু নাই। আমাদের পাহাড়ে যেমন যত গাছপালা থাকে এমন নাই। একজোড়া রাস্তা এঁকে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। একটা রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তাটা উট, খচ্চর, গাধা, ঘোড়ার পণ্য বাহিনী বা ক্যারাভানের জন্য। ক্যারাভান হচ্ছে যখন অনেকগুলো উট যাচ্ছে একসাথে, উটের কাফেলা। সংকীর্ণতম স্থলে খুবই চিপা জায়গা, কিন্তু খাইবার পাস নিয়ে এখনো সার্চ করি। এটা পৃথিবীর অন্যতম রিস্কি রাস্তা। পড়লে শেষ, জায়গায় স্পট ডেড। ২ রাস্তা মিলে ৩০ হাতও হবে না। সেই রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। দ্বিপ্রহর সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে। দ্বিপ্রহর সূর্য মানে কি? দ্বিপ্রহর, প্রহরের শুরু হয় সকাল ৬টা থেকে। ৩ ঘন্টায় একেকটা প্রহর। ৬টা থেকে ৯টা প্রথম প্রহর। ৯টা থেকে ১২টা হচ্ছে দ্বিপ্রহর। তাহলে তুমি বুঝো দুপুর ১১টা ১২টার সময়, ১২টার সময় কি অবস্থা থাকে? সূর্যের ভয়ঙ্কর অবস্থা। তো অনেক গরম আরকি। তো চতুর্দিকের পাহাড় যেন সেই গরম নিয়েই লোফালুফি খেলছে। মানে এদিকে গরম পড়ে, ওদিকে গরম পড়ে এমন। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন ব্যবসায়ীরা, এরা বুখারার পুস্তিন ব্যবসায়ীরা ২ ইঞ্চি পুরু লোমওয়ালা, বুখারা একটা জায়গার নাম, সেখানকার কথা বলছে যে চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে। মানে উনি অবাক হয়ে যাচ্ছেন যে এটা কিন্তু বর্ডার ওই জায়গাটা। ওখান থেকে উনি যাচ্ছেন আফগানিস্তানের দিকে। যে বুখারার ওরা কিভাবে এই গরমের মধ্যে ধরো জ্যাকেট পইরা যাইতেছে। ওরা খচ্চর খেদিয়ে খেদিয়ে যাচ্ছে, মানে খচ্চর দিয়ে মূলত পণ্য পরিবহন করা হয়। এই প্রাণীটা হচ্ছে গাধা এবং ঘোড়ার সংকর। তো কিভাবে ওরা যাচ্ছে এই গরমের মধ্যে? আমি থাকতে পারতেছি না। আপনারা গেঞ্জি খুলে আলাই। আর ওরা হচ্ছে তোমার মানে জ্যাকেট গায়ে দিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা। সো সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরো জামা এই গরমে আরামদায়ক। আচ্ছা, পুরোটাই হচ্ছে অভ্যাসের বিষয়। যেমন দেখা যায় ধরো আমাদের এখানে সামার বলতে আমরা কি ধরো 16 ডিগ্রি 17 ডিগ্রি আমাদের এখানে সামার, 16 ডিগ্রি 17 ডিগ্রি আমাদের অনেক শীত। তো বাইরে ধরো 16 ডিগ্রি 17 ডিগ্রিতে দেখা যায় শর্টস পরা স্টার্ট করতেছে ফুল প্যান্ট খুলে। কারণ কি? তার কারণ হচ্ছে ওখানে ওটাই সামার। ওখানে যে ঠান্ডা পড়ে ওখানে 16 17 ডিগ্রি ধরো পৃথিবীর অনেক জায়গায়, ধরো আমেরিকার অনেক জায়গায় ওটাই হচ্ছে ওখানে সামার এমন। আচ্ছা। তো বাইরের গরম ঢুকতে পারে না, শরীরটা ঠান্ডা রাখে তাই। আর ঘাম তো আর এদেশে হয় না।